সকালবেলায় যত আগেই বেরোই না কেন আমাদের বিধাননগর মানে করুণাময়ীর কাছে এই ৯ নম্বরের যে আইল্যান্ড, এখানে জ্যামে আটকে পড়বো। খুশির 10টা 20-তে স্কুল, ফলে আমি অনেক আগে বেরোলেও আমি রোজ প্রতিদিন জ্যামে পড়ি। দেখো ওই পারে যে গাড়িগুলো যাচ্ছে ওই দিক দিয়ে খুশির স্কুল যেতে হয়। আমি এখন খুশিকে স্কুলে দিয়ে ফিরছি 10টা 20-25, কতখানা জ্যাম ছিল। অর্থাৎ দেরিতে যদি কেউ বেরোয় তো 10টা 25-এর মধ্যে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, বাচ্চারা ঢুকতে পারবে না। কিন্তু এই জায়গাটার কোনো ব্যবস্থা কেউ নেয় না। এখানে যেহেতু 8 নম্বর আইল্যান্ডের ওখান থেকে কেষ্টপুর দিয়ে ঢোকার একটা রাস্তা করেছে, এত গাড়ি, ফলে যারা স্কুল যাচ্ছে, সেক্টর 5 অফিস যাচ্ছে, তাদের জন্য পুরো নারকীয় হয়ে গেছে এই জায়গাটা। এই যে জায়গাটা দিয়ে এখন ক্রস করছি, গত 3-4 দিন আগে এইখানে খুশিকে স্কুল থেকে ছুটির সময় রিক্সায় করে নিয়ে বেরোচ্ছিলাম, একটি পুলিশের গাড়ি ধাক্কা দেয় আমাদের রিক্সায়। আমার মুখ থেকে রাগে বেরিয়ে গেছে, আচ্ছা অসভ্য তো, পুরো রাস্তাটাকে আটকে সে আমাকে নেমে প্রশ্ন করে, কে বলল আমাকে অসভ্য? আমি বললাম আমি। সে যত আমাকে তেড়ে এসেছিল তত জোরেই বলেছি আমি। তখন বলল, কেন বললেন আমাকে? আমি বললাম, ওমা আপনি রিক্সাটায় ধাক্কা মারলেন, আমার মেয়ের হাতে এত জোরে লাগলো, আমি আপনাকে অসভ্যটুকুও সামান্য বলতে পারবো না? ঠিক তার 5 সেকেন্ড দূরত্বে হচ্ছে আমাদের নর্থ বিধাননগর থানা। আমি বললাম, আমি যদি কোনো গর্হিত অপরাধ করেছি, আপনার গাড়ি আপনি নিয়ে থানায় চলুন, আমি আমার রিক্সা নিয়ে যাচ্ছি। আমি জানি না সত্যি ওটা পুলিশের গাড়ি ছিল কি না, কারণ পুলিশের কেউ ওখানে ঊর্ধ্বধারী ছিল না। ড্রাইভার সিট থেকে শুধু একজন মানুষ নেমে এসেছিল। প্রতিদিন মনে হয় একটু একটু করে যেন আমার তিলোত্তমা অচেনা হয়ে যাচ্ছে। চলো ফিরলাম। ফেরার সময় আমাকে হালকা একটু গ্রসারি করতে হবে, যে কারণে আমাদের ব্লকে আরামবাগে আমি চলে এসেছি গ্রসারি করবার জন্য। রিজনেবল প্রাইস আর খুব সুন্দর প্যাকিং করে। আর সবথেকে বড় জিনিস, আমি যত যাই জিনিস ওদের কাছে নিই না কেন, বললে আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে। আর প্রত্যেকটা মানুষের সাথে যেহেতু মুখ চেনা, সেহেতু মানুষগুলোও খুব ভালো। আর গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 2 জুলাই, আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে 11:15। বেরিয়েছি, খুশিকে স্কুল দিয়েছি, হালকা একটু গ্রসারি করার ছিল, সেটা করে নিয়েছি। আমাদের এখানে আরামবাগ আছে, আরামবাগ থেকে করলাম করে এবার এখন বাড়ির দিকে যাব। সংসারে এবার আছে, রান্না আছে, চান আছে, পুজো আছে, মানে একটা দিন নেই যে দিন একটুখানি রেস্টের টাইম আছে 10 মিনিট। চলো, এটাই লাইফ, তাই না? যতক্ষণ জীবন আছে মানে ততক্ষণ ব্যস্ততা আছে, লড়াই আছে, যুদ্ধ আছে, সবটুকু আছে। আর সবটুকুকে একদম হাসি মুখে ফুৎকারে উড়িয়ে দিতে হবে, এটাই হচ্ছে লাইফ। তো সব মানে মরে যাবো মানে ঠান্ডা হয়ে যাবে, সবই চারপাশ ঠান্ডা হয়ে যাবে। বাড়ি পৌঁছানো মাত্র ফ্লিপকার্ট থেকে একটা গিফট নিজেই নিজেকে দেওয়া চলে আসলো। আমার এটা ভীষণ শখ ছিল যে এই ধরনের একটা কড়াই আমি নিজে কিনবো। তো যাই হোক, দীর্ঘ অপেক্ষা শেষ হলো। যেহেতু আমার ফ্লিপকার্টেই আমি সমস্ত জিনিস নিই, সেক্ষেত্রে একটা ভিআইপি কোটা থাকে, ফলে যা ডিসকাউন্ট থাকে তার থেকে আরেকটু বেশি ডিসকাউন্ট পেয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত মিলে জুলে চিনির পক্ষে সম্ভব হয়েছিল চিনির নিজেকে নিজে গিফট দেওয়ার কথা। তো যাই হোক, এটা চলে এসছে। কড়াইটা কেমন হয়েছে জানাবে কিন্তু। আর এটা দিয়ে আজকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিলাম। একদিকে আমি, যেহেতু আজকে মঙ্গলবার আমার নিরামিষ, একদিকে পোস্ত বসিয়ে দিয়েছি। আর এটা যেন একদম স্কিনি আলুর খোসাগুলো, তো সেটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তারপর নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে একটু কড়াইয়ের তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ ডুবো তেলে ভাজবো, ঠিক যেন চিপসের মতো হয়, ক্রাঞ্চি ব্যাপারটা যেন আসে। তো সে কারণে রেডি করে নিয়েছি। তো ওই তেলটা আবার ইউজ করব, আমি আর একটা তরকারি করব, সেখানে যতটুকু দরকার ততটুকু দেব। তো এই যে ডুবো তেল না হলে এরকম ভাজা হবে না। তো একদিকে এটা শুরু করে দিলাম ভাজতে, আর এদিকে পোস্তটাকে বেটে নিচ্ছি। পোস্তটাকে আগে আমি একটু মিক্সিতে গুঁড়িয়ে নিই, তারপর জল দিয়ে পেস্ট করি, দারুণ একদম মিহি হয়ে যায়। আলু দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন দিলাম। আর ওয়াইটিরই আমার এক বন্ধু চৈতালি বলেছিল কখনো সাদা কোনো জিনিস রান্না করবে না, তো সেই কথাটা মাথায় রেখে দিয়েছি। 1 চিমটে হলুদ স্প্রিঙ্কেল করে দিলাম। তারপর এটাকে একটু ভালো সুন্দর ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে এবার ওই পোস্ত বাটাটা পুরো দিয়ে দেব। তো এই পোস্ত বাটা বা যাই আজকে রান্না করব, একটু আমার হাজব্যান্ডকেও আগামীকাল যেহেতু সে তার কর্মস্থলে রওনা দেবে, একটু তাকেও টিফিন ক্যানে দিয়ে দেবো, আর আমাদের একটু থাকবে। তো দেখো, পোস্তটাকে ভালো করে একদম মাখো করে নিলাম। এবার সেদ্ধ হবার জন্য একটু জল দিলাম। আমার না আলু একটু ভালো করে সেদ্ধ না হলে খেতে একদম ইচ্ছা করে না, তো সেই কারণে আমার একটু জলের পরিমাণটা সবসময় বেশিই হয়। তবুও রাঁধতে এই জলটুকু পুরো চলে যাবে, একদম শুকিয়ে যাবে।
জল দেওয়ার পর ভালো করে উপর নিচ করে নিলাম একদম সুন্দর করে। তারপর একটা ঢাকা উপরে দিয়ে দিলাম যাতে ভাপে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুটা আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা আমি খুলে দিই, তারপর উপর নিচ করতে থাকি। আর এদিকে দেখো আলুর খোসা ভাজাটা হয়ে গেছে, যাতে বেশি পুড়ে না যায় গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, ঠিক এরকম আলুর খোসা ভাজা রেখেছিলাম। আর এই যে পোস্ত দেখো একদম পুরো জল টেনে গেছে, একদম রেডি। তো সব ভাগভূত করে নিলাম। আর এদিকে যে তেলটুকু ছিল কড়াইয়ে তার মধ্যে আমি একটুখানি পটলগুলোকে ভেজে নিয়েছি। পটলগুলো একটু ভালো ভাজা না হলে আলু পটলের তরকারির স্বাদ আসে না, আর যেহেতু নিরামিষ একটু তো স্বাদ করতেই হবে। তো সেই জন্য আলু পটল ভাজা হয়ে গেলে কিছুটা তেল ঢেলে রেখে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি। ওপর নিচ ভালো করে করে তার মধ্যে আমি টমেটো, আদার, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেবার পর ভালো করে একদম উপর নিচ করে অনেক দিন আগে একটা কথা বলতাম, আজ এক বন্ধুর বাড়িটির বন্ধুর কথা মনে পড়ে গেল, নিচ থেকে উপর আর উপর থেকে নিচ, এই কথাটা আমি প্রায় বলতাম। সে বলতো আমার তোমার এই কথাটা শুনতে খুব ভাল লাগে। তো যাই হোক, এবার ভালো করে এটাকে এখন কষতে হবে। যত কষবে তাহলে তার গন্ধ আর স্বাদ অতুলনীয় হয়ে যাবে। এর মধ্যে আমি নুন, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো চিনি দিয়েছি। তো সেই ভিডিওটা হারিয়ে গেছে, তো অগত্যে এইভাবেই থাকলো। তো দেখো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তো বোঝাতে পারবো না। এরপর পটলগুলোকে দিয়ে দিলাম, তারপর ভালো করে উপর নিচ করে একদম মাখো মাখো করে এর মধ্যে একটু গরম জল ঢেলে দিয়ে দিলাম। এরপর এটা ফুটতে থাকবে, গা মাখা মাখা হলে তারপর এটাকে নামিয়ে নেব। চান পুজো সমস্তটুকু সেরে চুলে আমি এখনো চিরুনি পর্যন্ত দিতে পারিনি, যেহেতু গাড়ি নিয়ে আজকে যাচ্ছি। অন্যদিন হলে তো ভদ্রলোকের মতো চুল টুল আঁচড়াতে হয়, তার যেহেতু নিজেদের গাড়িতে যাচ্ছি বলে আর আমি তো আবার বাড়ি ফিরে আসতে পারবো, সে কারণে চুলও আঁচড়াইনি। জাস্ট এই দেখো খুশিকে নিয়েছি গাড়ির মধ্যে, এরকম খেতে খেতে রোজ যায়, রোজ গাড়ি পায় না। আমি যখন যাই তখন হচ্ছে স্কুল থেকে নিই, করুণাময়ী আসি, এখান থেকে আবার অটো ধরে আমাকে দৌড়াতে হয়, একদম ডট মাস্টার মধ্যে আকাশ আমি পৌঁছে দিই। কিন্তু বাড়ির গাড়ি থাকলে একটু সুবিধা হয়, যে ওর ভারী ভারী এই যে ব্যাগ দেখো, দুটো ব্যাগ, একটা নিয়ে আমি আকাশের গেটে বসে থাকি, একটা নিয়ে ও আকাশের ভিতর পৌঁছে যায়। Now for my beautiful elder sister, Penguin and Chef. This is for you about what I shared in this blog. However, early I set out from my house to make sure that my younger daughter Kushi reaches school by 10:30, but still every day we face traffic jam near Karunamoy. As you can see that cars are stuck for a long time on the other side of the road, as there is an inlet in 8 number tank road, which is also one of the sole reason for this congestion for the people going to school and office. After that I went to grocery store for buying few groceries. As soon as I came back home, I had a smile because the gift I gifted myself was waiting for me at home. It was a stainless steel cookware, so without holding my excitement, I started cooking on the most favorite dish of mine. It is also a Bengali dish, which is among the famous dish of Bengali, that is potato poppy dish. Many more dishes. Today I hold a picture of the rain-wet city of light, or the city of joy, Kolkata, as my sister loves to say this type sketches of the city. রোজ খুশি স্কুল থেকে এতটা দীর্ঘ পথ পেরিয়ে ওকে আমাকে ফুলবাগান আকাশ ইনস্টিটিউশনে নিয়ে যেতে হয়। রাস্তাটা তুলে ধরলাম, একদিকে আমার যুবভারতী ক্রীড়াঙ্গন বেরিয়ে গেছে, আর বাঁদিকে এখন আমি হাতের পাশ দিয়ে চলছি। এইখানে ওই যে দূরে তোমরা সিগন্যালটা দেখছো না, আমার যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নাম্বার 1 গেট পেরিয়ে ওখান থেকে এটা পৌঁছাতে আমি 4 থেকে 5 বার ম্যাক্স টু ম্যাক্স সিগন্যাল খেয়ে যাই, রেগুলার এটা হয়। দেখো আমি আজকেও খেয়েছি 4 বার সিগন্যাল। তারপর রোড ক্রস করে, মানে এটা সামনে বাইপাসটাকে ক্রস করে আমি ওই দিকে একটা রাস্তা আছে, সেখান দিয়ে শর্টকাটে আমার ফুলবাগান আকাশ পৌঁছানো যায়। সেটার জন্য আমি এটাকে প্রেফার এই জন্য করি, এই একটাই সিগন্যাল পাবো এদিক দিয়ে গেলে। আদারওয়াইজ উল্টোডাঙ্গা দিয়ে যাওয়া যায়, কিন্তু সেখানে অনেকগুলো সিগন্যাল পেয়ে যাব। তবে এই রাস্তাটা একটু কনজেস্টেড, মানে বাইপাস ক্রস করে যাবার পর একটু রাস্তাটা কনজেস্টেড, কিন্তু কি করব বলো, শর্টকাট আর তাড়াহুড়োর জীবনে মানুষের এটা ছাড়া তো গতি নেই। দেখো বাইপাস ক্রস করে
উল্টো দিকে এই দিক দিয়ে চলে গেলাম। এই রাস্তাটা ভীষণ কনজাস্টেড, দুধারে ঘর বাড়ি, মানুষজন থাকে তো কি কখন আচমকা সাইকেল ঘোরাচ্ছে, রিক্সা ঘোরাচ্ছে, খুব কুল কাম হয়ে একদম বলতে পারো এই রাস্তায় গাড়ি চালাতে হবে। তো সেই কারণে আমি আইদার উবের আর অটো এই জায়গাটা দিয়ে প্রেফার করি, কারণ ওই যে একটা কথা আছে, শুনলে তোমরাও হয়তো হাসবে, যে যদি কোনো অন্যায় তারা করে তাহলে মারটা তারা খাবে, আর আমার গাড়িতে আমি অন্যায় করলে আমি মার খাবো, আমাকে কেউ বাঁচাবে না ভাই। তো চলো, এই যে আগে দেখো সামনে যে জায়গাটা না, এটা হচ্ছে স্বভূমির এন্ট্রেন্স গেট। আমার যাবার ভীষণ ইচ্ছা আছে, দেখি কবে যাব জানি না, শীতকাল ছাড়া হবে না, এক তো প্রচণ্ড গরম গেল, আর এখন আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি। তো এই বৃষ্টি ভেজা কাদায় মানে মাখামাখি হয়ে কোথাও ঘোরার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কারণ সল্টলেকের ভিতরে এত কাদা এত জল এরকম হয় না, বা সল্টলেককে আমি সেভাবে কখনো আমার ব্লককে ওয়াটার লগ হতে দেখিনি। বাট এই দিকগুলো নাকি শুনেছি হয়, এবছর যে কী অভিজ্ঞতা হবে জানি না, তবে যাই হবে এনজয় করতে হবে। ওই দেখো আমার ডান দিকে আকাশ দেখতে পাচ্ছ, মেট্রোর গায়ে ওইটা হচ্ছে খুশির ইনস্টিটিউশন। আর যেহেতু গাড়ি আছে, গাড়ি এদিকে রাখলো, তারপর ওই পার হয়ে চলে যাওয়া। আর এদিকে দেখো ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টিতে কি হয়েছে জানো, জায়গায় জায়গায় সিগন্যালগুলো খারাপ হয়ে গেছে, ফলে ট্রাফিক পুলিশকে নামতে হয়েছে এই বৃষ্টির মধ্যে। তারা রোড ক্রস মানে আগে পিছে করিয়ে দিচ্ছে, কোন গাড়ি যাবে কোন গাড়ি আসবে এটা করে দিচ্ছে। কলকাতার এই সমস্যাগুলো যখন ভিতরে দেখি, সেদিক থেকে দেখতে গেলে আমার বিধাননগর ওয়ান অফ দ্য বেস্ট, কোনো সমস্যা নেই, সিগন্যাল যেমন আছে তেমন। এই দেখো জ্যাম লেগেছে পিএনবির কাছে, আমি বাঁদিক দিয়ে এ ব্লক হয়ে ঢুকে গেছি। তো আমাদের এই ব্লকের ভিতর দিয়ে অলিগলি তোষ্যগলি হয়ে আমার গলি চলে আসে আর কি, মানে শর্টকাট আর কি রাস্তাঘাট। তো আমার ভীষণ ভালো লাগে যাওয়ার পথে সল্টলেকের কিছু বাড়িঘর, কিছু রাস্তাঘাট তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি। সল্টলেক না একদম নিট অ্যান্ড ক্লিন সিটি, আর ওয়েল মেনটেন্ড এটা। তো বাড়িঘরগুলো এক একটা দেখবার মতো আছে। আমি কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্লকে বাড়ি আছে, সেই বাড়িগুলো পরে কোনো দিন তোমাদেরকে আমি সল্টলেকটাকে ঘুরে দেখানোর চেষ্টা করবো, কারণ এটা তো বিশাল বড় এরিয়া। তো সুতরাং কখনো অল্প অল্প করে এক একটা ব্লক কভার করার চেষ্টা করবো। এক একটা বাড়ি 10 মিনিট দাঁড়িয়ে দেখতে হবে, প্রচুর মুভির এখানে শুটিংও পর্যন্ত হয়, এত সুন্দর সুন্দর বাড়ি আছে। চলো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমিও বাড়ির দিকে চলে আসলাম। বাট আমি ব্লগ এখানে শেষ করতে পারতাম, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ছোটোবেলায় আনন্দবাজার পত্রিকার রবিবার শুরুতে ম্যান্ড্রিক আর অরণ্যদেবকে পড়তে না, অরণ্যদেব যখন বর্ষা বা কোথাও যেত তখন একটা লং জ্যাকেট, মাথায় এক ধরনের টুপি পরে বেরোতো। আর যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক এই বৃষ্টির মধ্যে তার ডগিকে হাঁটাতে নিয়ে বেরিয়েছে, বুঝেছো? তো একদম সেম ড্রেস। আমি হঠাৎ বলেই উঠেছি, আরে বাস, পুরো অরণ্যদেবের মতো লুকস চলে এসছে। তো চলো, যতক্ষণে সেই ভদ্রলোক সামনাসামনি আসে ততক্ষণ চিনির বকবক একদম চলতেই থাকুক। তো ওই বৃষ্টির মধ্যে না চারদিকটা কীরকম পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে যায় না, গাছপাতা সমস্ত একদম ধুয়ে মুছে পুরো পরিষ্কার হয়ে গেছে, রাস্তাঘাট ক্লিন। এই দেখো, দেখেছো পিছন থেকে পুরো অরণ্যদেবের মতো লাগছে কি না? তো যাই হোক, চলো আর বকবক করবো না, আজকের ব্লগ এখানেই শেষ করি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো।